রাত পেরোলেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সরঞ্জাম পৌঁছেছে কেন্দ্রগুলোতে। সম্পূর্ণ মালামাল এখানে বুঝে পেয়েছি। সুষ্ঠুভাবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি। আমি মালামাল বুঝে পাইলাম এবং সবকিছু বুঝে নিলাম। সমস্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং কেন্দ্র ইনচার্জ যারা আছেন তারা এই পুলিশ কমান্ড হল থেকে আমরা মালামাল বিতরণ করছি, তারা মালামাল নিচ্ছেন। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক, দাবি সিইসি। নিরাপত্তার যে ব্যবস্থা এটা আমি মনে করি পর্যাপ্ত, চেয়ে বেশি পর্যাপ্ত। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে। আমরা আশা করি গ্রহণযোগ্যভাবে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য। বিজিবি দিবসে দরবারে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আনুগত্য নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে বেগম জিয়ার উকিল নোটিশ, তাদের দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অনুসন্ধানে দুদকের প্রতি আওয়ামী লীগের আহ্বান। রোহিঙ্গা নির্যাতন, জাতিগত নিধন, কক্সবাজারে ক্যাম্প পরিদর্শন করে তুরস্কের প্রধানমন্ত্রী মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান। চট্টগ্রামে বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা সহ 4 নারীকে ধর্ষণ, চাঞ্চল্যকর ঘটনায় 2 জন আটক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসী। এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রশ্ন ফাঁসের অন্যতম কারণ শিক্ষকদের কোচিং বাণিজ্য। প্রাইভেট পড়ানোর আড়ালে চলছে প্রশ্ন বিক্রি, জাতি মেধাশূন্য হয়ে পড়ার শঙ্কা। শুরুতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। রাত পেরোলেই রংপুর সিটি নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সাজ রব শহর জুড়ে। ভোট গ্রহণের জন্য সকল সরঞ্জামাদি পৌঁছে গেছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছে। আর নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য। পুলিশের পাশাপাশি থাকবে র্যাব ও বিজিবির সদস্য। এছাড়া পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে দেশি বিদেশি পর্যবেক্ষকরা। 15 দিনের প্রচারণা শেষে রংপুরের নির্বাচনী উত্তাপ এখন চরমে। চলছে প্রার্থী ও ভোটারদের শেষ মুহূর্তের হিসেব নিকেশ। এখন অপেক্ষার পালা। রাত পেরোলেই ভোটারদের রায়ে নির্বাচিত হবেন 203.63 বর্গ কিলোমিটারের রংপুর সিটির নতুন নগরপিতা। সিটি কর্পোরেশনে দ্বিতীয়বারের মতো নগরপিতা হওয়ার দৌড়ে অংশ নিচ্ছেন 7 জন মেয়র প্রার্থী, যেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সহ 6 রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজ নিজ দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। 33টি সাধারণ ওয়ার্ডে 211 জন কাউন্সিলর প্রার্থী এবং 11টি সংরক্ষিত ওয়ার্ডে 65 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর মোট ভোট কেন্দ্র 193টি। এগুলোতে 122টি স্থায়ী ভোট কক্ষের পাশাপাশি 166টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে। এছাড়া 108টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রের সংখ্যা 193টি। এর মধ্যে একটি কেন্দ্রে আমরা ইভিএম মেশিন ব্যবহার করব এবং 3টি কেন্দ্রে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসছি, যাতে ভোটাররা অবাধে সুন্দরভাবে তাদের ভোটদান করতে পারেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা একটি চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। এদিকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রংপুরে 5000-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে বলে নিশ্চিত করেছে প্রশাসন, যেখানে র্যাবের 33টি দল ছাড়াও বিজিবির 21 প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশে 33 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 11 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আর্ম পুলিশের 22 জন সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2 জন বাড়িয়ে 24 জন করে দায়িত্ব পালন করবেন। আমার যারা পুলিশ এরা কিন্তু মোবাইল থাকবে, স্ট্রাইকিং এ থাকবে। তার বাইরে র্যাবের মোবাইল আছে, বিজিবির মোবাইল আছে, তার বাইরে আছে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তারপরে আছে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নিরাপত্তার যে ব্যবস্থা
এটা আমি মনে করি পর্যাপ্ত চেয়ে বেশি পর্যাপ্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রংপুর সিটি নির্বাচনে ভোটার 3,94,994 জন, যার মধ্যে 1,96,356 জন পুরুষ ভোটারের বিপরীতে নারী ভোটার রয়েছেন 1,97,638 জন। সময় সংবাদ, রংপুর। এদিকে ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সামগ্রী। বুধবার সকাল থেকে নগরীর পুলিশ লাইন হলে ভিড় করতে শুরু করেন প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা। উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্ব কেন্দ্রের পোলিং এজেন্টদের নির্বাচন কমিশন থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় 193টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর ব্যবস্থা করা হয়। নির্বিঘ্নে নির্বাচনী সরঞ্জাম বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন পোলিং এজেন্টরা। সম্পূর্ণ মালামাল এখানে বুঝে পেয়েছি। একটা অবাধ আনন্দের সাথে সুন্দর নির্বাচন আমরা সেটার একটা অংশ হতে চলছি। আমার কেন্দ্র 19, আমি মালামাল বুঝে পাইলাম এবং সবকিছু বুঝে নিলাম। আশা করি আগামীকাল নির্বাচন সুষ্ঠু এবং শান্তিমত এবং উৎসবমুখর পরিবেশে পরিচালিত হবে। এদিকে বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় ব্রিফিং করেন রিটার্নিং কর্মকর্তা। জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থী আমাদের এই আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তাদের কিন্তু খুব বেশি পরিমাণে জরিমানা করা হয়নি। আপনারা জেনে আশ্বস্ত হবেন যে আমরা মোট মাত্র 27 জন প্রার্থীকে কিন্তু আমরা এই জরিমানার আওতায় নিয়ে এসেছিলাম। আমাদের কাছে কিন্তু এখন নির্বাচনী পরিবেশটা অত্যন্ত সুন্দর বলে মনে হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে শেষ হয় রংপুর সিটি কর্পোরেশনের প্রচারণা। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া সিটি নির্বাচনে 7 জন মেয়র, কাউন্সিলর 211 ও সংরক্ষিত কাউন্সিলর 65 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার মানিক সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, জানেন রাত পোহালেই ভোট, আর ভোট মানেই শুরু হয়ে যাবে একটি উৎসবের আমেজ। ভোটার বলেন, প্রার্থী বলেন, সকলের মাঝে একটা উৎসব আমেজ বিরাজ করছে এখন রংপুর নগর জুড়ে। যদিও কাল থেকে প্রচারণা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরও ভোটারদের মাঝে এখন আমরা দেখতে পাচ্ছি একটা উৎসব আমেজ। তো কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আমাদেরকে প্রেস ব্রিফিং করে জানালেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছে। তারা বলছেন যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে এমন একটি নির্বাচন হবে যেটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি মডেল হিসেবে, উদাহরণ হিসেবে দেখানো যায় যে এই নির্বাচন দিয়ে পরবর্তীতে যে 5টা সিটি কর্পোরেশনের নির্বাচন আছে এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন একটি দৃষ্টান্ত হিসেবে দেখানোর জন্য তারা এমনটা জানিয়েছেন। একই কথা বলেছেন জেলা পুলিশ কিংবা রংপুর রেঞ্জের ডিআইজি। তারাও বলছেন যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতা তারা করতে দেবেন না। ঠিক এমনটাই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। আপনাকে বলি যে এত বিপুল সংখ্যক ফোর্স রংপুরে অতীতে কখনো আমরা দেখিনি। প্রায় নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 5,500 কর্মী বিভিন্ন পাড়া মহল্লা এবং কেন্দ্রগুলিতে টহল দিবে। থাকবে 33টি ওয়ার্ডে 33 জন ম্যাজিস্ট্রেট, এছাড়াও 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দেবে। র্যাব, বিজেপি সবসহ কেন্দ্রগুলি নিরাপত্তার চাদরে এক কথায় ঢেকে ফেলেছে। এছাড়াও আমরা গত রাত থেকে দেখে আসছি যে র্যাব কিংবা তারপরে বিজেপি এরা টহল দিচ্ছে রাত থেকে। তো আপনাকে একটা কথা বলি, সেটি হচ্ছে যে এই নির্বাচনে এবার মেয়র পদে মোট 7 জন। এই 7 জনের মধ্যে 6 জনই হচ্ছে দলীয় প্রার্থী, অপর একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এছাড়া 211 জন রয়েছেন সাধারণ প্রার্থী, 65 জন আছে মহিলা কাউন্সিলর। সব মিলে 283 জন প্রার্থী এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। আর ভোটার রয়েছেন 3,93,994 জন। তো এই ছিল রাজু আমার কাছে নির্বাচনের সবশেষ নির্বাচনের প্রস্তুতির খবর। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মানিক সরকার। এদিকে রংপুরের নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এই নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা থাকলেও এখনো কমিশন তা নিশ্চিত করতে পারেনি বলেও জানান তিনি। আমাদের অবজারভেশনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে, সুতরাং আমরা আশা করি যে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে। যতক্ষণ দেখেছি ততক্ষণ ভালোই ছিল, তো এগুলো তো টেকনোলজিক্যাল ম্যাটার, তখন কি হয় সে কারণে আমরা শিওর হই, তারপরে শতভাগ শিওর হয়ে তারপরে ওটা ইউজ করবো, তা না ইউজ করবো না। সন্ধ্যার সময় আরো থাকছে রাখাইনে গণকবর থেকে 10 জনের মৃতদেহ উদ্ধার, জানালো সেনাবাহিনী। আটক রয়টার্সের 2 সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান ইইউর। দেশের সম্পদ মানুষের উন্নয়নে কাজে লাগাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের ভোগবিলাস কিংবা বিদেশে বিত্ত বৈভব গড়ার জন্য দেশের সম্পদ পাচার করা অন্যায়। দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে এই কথা বলেন তিনি। এর আগে বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে শেখ হাসিনা বলেন, আনুগত্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে। এ সময় রোহিঙ্গা সমস্যা মোকাবেলাতেও বিজিবির ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 222 বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সুরক্ষিত রাখে সীমান্তের অতন্দ্র প্রহরী এই আধা সামরিক বাহিনীর সদস্যরা। পুনর্গঠনের নানা স্তর পেরিয়ে 2010 সালে বর্ডার গার্ড বাংলাদেশ আইন পাশের পর বিজিবি নামেই সীমান্ত সুরক্ষা দেয়া এই বাহিনীটি বুধবার 7ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ উপলক্ষে পিলখানায় প্যারেড গ্রাউন্ডে সুসজ্জিত প্যারেডে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীরত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ পদক ও ব্যাজ পরিয়ে দেন বিজিবির বিভিন্ন স্তরের 51 সদস্যকে। এ সময় বিজিবি জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বলেন, সততা আর আনুগত্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে। প্রশংসা করেন রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাহিনীটির তৎপরতার। এই বাহিনী নিজস্ব শৃঙ্খলা বিষয়টা ভালোভাবে তারা মান্য করবে এবং দেশের কল্যাণে কাজ করে যাবে। বিভিন্ন সময় যেমন রোহিঙ্গা সমস্যা, বাংলা সীমান্তে যখন উত্তেজনা হয় অথবা রামের বৌদ্ধপল্লীতে যখন আগুন পোড়ানো হয় এবং পার্বত্য এলাকায় কোনো অস্থিতিশীল পরিবেশ হয়, প্রতিটি সময় বিজিবি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। পরে বিজিবি সদস্যদের সাথে বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। কথা বলেন বিভিন্ন প্রসঙ্গেও। বলেন, দেশের সম্পদ নিজেদের ভোগ বিলাসে নয়, তা ব্যবহার করতে হবে জনগণের উন্নয়নের স্বার্থে। আমাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু শক্তি আছে, আমরা সততার সাথে তা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করব। দেশের সম্পদ নিজের ভোগ বিলাসে ব্যয় করার জন্য না, দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য না, দেশের সম্পদ বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য না, দেশের সম্পদ দেশের মানুষের আত্মসংযোগ উন্নয়নে ব্যয় হবে। বিজিবি সদস্যদের বেতন বৈষম্য নিরসনের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, বিষয়টি খতিয়ে দেখবে সরকার। পরে বিজিবির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে চিত্রকর্ম তুলে দেন বাহিনীটির মহাপরিচালক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 7 ডিসেম্বর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোটিশে 30 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে এর জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী। এদিকে আওয়ামী লীগ বলছে, তথ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ ধরনের আইনি পদক্ষেপ বিএনপির দৈন্য দশারই প্রকাশ বলে মন্তব্য করে আওয়ামী লীগ। গত 7 ডিসেম্বর কম্বোডিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বেগম খালেদা জিয়া ও দেশের বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে নোটিশটি পাঠানো হয় বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী।
30 দিনের মধ্যে জবাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়াকে নিয়ে এসব অভিযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কাছে উকিলের মাধ্যমে জানতে চেয়েছেন যে আপনি এই যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যে সংবাদ তথ্য পরিবেশন করেছেন সেটা সম্পূর্ণভাবেই মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তার বক্তব্যের সময় যেভাবে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন আউটলেট সহ সংবাদপত্রীদেরও আসছে, উনি যেন তার এই ক্ষমা চাওয়া বক্তব্য প্রত্যাহার প্রত্যেকটা মিডিয়াতে একেবারে কভার করে। 30 দিনের মধ্যে যদি নোটিশের দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে তার মামলা কোনো কারণ নেই। আর যদি ব্যবস্থা গ্রহণ না করেন, পরবর্তী ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী আইনজীবী জনের কাছে দায়িত্ব পালন করবে। বিকেলে এ বিষয়ে ধানমন্ডিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। বেগম জিয়ার দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দাবি করে দলটি গণমাধ্যমে প্রকাশ পাওয়া এসব বিষয়ে দুদককে তদন্ত করার আহ্বান জানায়। পাশাপাশি অবিলম্বে উকিল নোটিশ প্রত্যাহারেরও দাবি জানায় আওয়ামী লীগ। তারা জানে যে নিষ্ফল তাদের এই প্রচেষ্টা, কিন্তু মনে করে যে চিৎকার করলেই পাপ ঢাকা পড়বে, চিৎকার করলে পাপ ঢাকা পড়ে না। এগুলো কাগজে এসছে এবং যেগুলো তদন্তনাধীন এবং আরো কঠিন সত্য যেগুলো বেরিয়ে আসবে দুর্নীতির, তার শুরু মাত্র। আমরা আইনি নোটিশকে আইনের মাধ্যমেই মোকাবিলা করব। সরকারের কাছে দাবি জানাই, এই সংবাদ মাধ্যমে যে খবরগুলো বেরিয়েছে, 12টি দেশের $12 বিলিয়ন সম্পদ রয়েছে যে খবর বেরিয়েছে, এটি তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। বিএনপিকে আহ্বান জানাই, অবিলম্বে এই আইনি নোটিশ প্রত্যাহার করা হোক। যদি সেটি প্রত্যাহার করা না হয়, তাদের বিরুদ্ধে বরং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির মামলায় শাস্তির রায় থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বেগম জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানায় আওয়ামী লীগ নেতারা। কমিশনকে মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এর আগে সকাল থেকে রাজধানীর বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামি পক্ষ। শুনানিতে মামলার চার্জশিটে বেগম জিয়ার যে নাম এসেছে তাতে অসামঞ্জস্যতা রয়েছে বলে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। 2010 সালে 8 আগস্ট অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বেগম জিয়া সহ 4 জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিল দুদক।